কালীঘাট তৃণমূলে বড়সড় ভাঙন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলের সব পদ থেকে ইস্তফা দিয়ে চিঠি পাঠালেন তৃণমূল নেত্রীকে। আর পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় পৌঁছলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ঋতব্রত তৃণমূলের সদস্যদের সঙ্গে বসলেন এক ঘরে। আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। কালীঘাট তৃণমূলে আবার বড়সড় ভাঙন। আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে দূরে সরে গেলেন দীর্ঘদিনের আরও এক সঙ্গী। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বিধানসভায় ঋতব্রত তৃণমূলের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল। কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়। আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। পদত্যাগের কয়েক ঘন্টা আগেও শুক্রবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খানরা পৌঁছানোর পরই বেরিয়ে যান তিনি। সূত্রের দাবি, এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে সরাসরি ফোন করে বলেন, তুমি তৃণমূল ভবনটাকে ওদের হাতে তুলে দিয়ে এলে। আর শনিবারই কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আমাকে দেওয়া অন্যান্য সমস্ত পদ থেকেও ইস্তফা দিচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার অনুমোদিত সিগনেচারের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য আপনার অনুমোদিত প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করতাম সেখান থেকেও সরে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি। হ্যাঁ, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। ৩রা জুন কালীঘাটের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর পদ দিয়েছিলেন মমতা, কিন্তু 1 মাস যেতে না যেতেই সেই পদ ছেড়ে দিলেন তিনি। যাওয়াটাই স্বাভাবিক, সব শেষ, তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে। আসলে তৃণমূলটা নেই, এটা খেলা দেখানো হচ্ছে যাতে একটা লড়ালড়ি করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কার বেশি তার এটা দেখা বা বোঝাপড়া করা যায়। কাউন্সিলর ছেলে ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের শিবিরে চলে গেছেন। এখন চন্দ্রিমা ভট্টাচার্য কি করবেন সেটাই দেখার। ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে অর্থমন্ত্রী ছিলেন, সামলেছেন আরো অনেক দপ্তর, কিন্তু কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী। বললেন, জনতা যখন বাজেটের কথা জানতো তার খানিকক্ষণ আগেই তিনি জানতে পারতেন। দীর্ঘদিনের সঙ্গী, সহকর্মী, অত্যন্ত বিশ্বস্ত বললেও যাকে কম বলা হয়, সেই চন্দ্রিমা ভট্টাচার্যই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরে সরে গেলেন। আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একেবারে প্রথম সারির একজন ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, সামলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অনেক ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অধীনের রাখা দপ্তরের প্রতিমন্ত্রী করতেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই, এদের আদর্শ আছে। সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না। তখন মমতা যাকে, যিনি অর্থমন্ত্রী না, অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। তবে তাকে যে কেমন অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছিল তা নিয়ে কার্যত বোমা ফাটালেন চন্দ্রিমা ভট্টাচার্য।
আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি বলেছেন উনি নাকি বাজেট পেশ করতেন, কিন্তু সেই বাজেট অন্য কেউ লিখে দিত, উনি শুধু সই করতেন। গণতন্ত্রের পক্ষে, দেশের সংবিধানের পক্ষে এবং একটি শপথ নিয়ে চলা রাজ্য সরকারের পক্ষে শুধু বিপজ্জনকই নয়, সেই সময় আমরা যারা করদাতা ছিলাম তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। 2009 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2 বছরের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। 2011 সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী হন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 সালে ওই কেন্দ্রেই সিপিএম এর তন্ময় ভট্টাচার্যের কাছে হেরে যান তিনি, কিন্তু তাকে বিধানসভাতেই দেখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পরের বছরই 2017 সালে বিধানসভা উপনির্বাচনে কাথি দক্ষিণে চন্দ্রিমা ভট্টাচার্যকে টিকিট দেয় তৃণমূল, সেখানে জয়ী হন তিনি। 2021 সালে ফের দমদম উত্তরে তৃণমূলের প্রার্থী হিসেবে জেতেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু 2026-এ নিজের কেন্দ্রেই পরাজিত হন তিনি। তারপরও 3রা জুন তাকে রাজ্য সভানেত্রীর আসনে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রথম নয়, বিধানসভা ভোটে হারের পর দলের ভাঙনেও যাদের আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের একটা বড় অংশই বড় ধাক্কা দিয়েছে তাকে। ফিরহাদ হাকিমকে বিধানসভায় চিফ হুইপ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলে চলে গেছেন। মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল মালা রায়কে, যুব সভানেত্রী করা হয় সায়নী ঘোষকে। তারা দুজনেই দিল্লিতে গিয়ে এনসিপিআইতে মিশে গেছেন। একাধিক জেলা সভাপতি ইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটা নাম, চন্দ্রিমা ভট্টাচার্য। যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন, মানে এই যে বারবার মুখ পুড়ছে এটা ভালো নয়। চন্দ্রিমা ভট্টাচার্য তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন এবং প্রতিদিনই তিনি অফিস করতেন। তো তিনি আজকে পদত্যাগ করলেন। একটা পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মানে মালিক ছাড়া আর কারুর ওপরই হচ্ছে ভরসা রাখা যায় না। রাজ্য সভানেত্রী হওয়ার আগে একসময় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন দলের লিগাল সেলের প্রধানও। এই সমস্ত দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সহকর্মী হিসেবে, কিন্তু সবই এখন অতীত। উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। 22শে জুন ঋতব্রত তৃণমূল শিবিরের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত হন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু। আর 4 জুলাই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলের সঙ্গে পৌঁছলেন বিধানসভায়, বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। 3রা জুন কালীঘাটের বৈঠকে তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। 22শে জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত হন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু। 4 জুলাই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 1 মাসের মধ্যে বদলে গেল ছবিটা। বিশ্বাস আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায় তখন তার পরে আর কিছু করা যায় না। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার। গত 22শে জুন বিশেষ বৈঠক ডাকে ঋতব্রত তৃণমূল শিবির, যে বৈঠকে গঠিত হয় নতুন জাতীয় কমিটি। সেদিনের বৈঠকে হাজির ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে কলকাতা পুরসভার 86 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৌরভ বসু। সৌরভ বসু তিনি কলকাতা পৌরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর। তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু তার ছেলে অন্য শিবিরে নাম লিখিয়েছে, সেই কারণে চন্দ্রিমা ভট্টাচার্য এই দায়িত্ব ছাড়তে চান, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। শেষ পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য যে পদত্যাগ করেছেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ কিছু না করলেও তার দাবি
যে দীর্ঘদিন ধরেই চন্দ্রিমা ভট্টাচার্য এই পদে আর থাকতে চাইছিলেন না, আর সে কারণেই তার এই পদত্যাগ। তার আগেই কিন্তু তার ছেলে ওখানে চলে গেছে, ওদিকে মিটিংয়ে গিয়ে বসেছিল। ফলে এটাও লক্ষ্য রাখতে হবে যে মা হিসেবে তার উপর কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল কি হচ্ছিল না, বা তিনিও চাইছিলেন আস্তে আস্তে। তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তো আমি ছিলাম যেরকম বলেছিলেন। সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। শনিবার পদত্যাগের পর ছেলের সঙ্গে বিধানসভায় আসেন তৃণমূল সরকার আমলের এই হেভিওয়েট মন্ত্রী। আজকে যখন তিনি বিধানসভায় এসে পৌঁছলেন, তখন তার ছেলে সৌরভ বসু 86 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, যিনি একই গাড়িতে করে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এখানে এসে প্রবেশ করেন। শুক্রবার সন্ধ্যায় মেট্রোপলিটনে তৃণমূল ভবনে যখন সদল বলে পা রাখে ঋতব্রত তৃণমূল, ঠিক তার আগের মুহূর্তে সেখান থেকে বেরিয়ে যান চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য আমরা যেখানে আছি সেই ডান দিকের ঘরটায় বসে আছেন, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা এসে এখান দিয়ে ভেতরে ঢুকে ডান দিকের ঘরে গিয়ে পৌঁছলো। ডান দিকের ঘর থেকে যখন বাঁদিকের ঘরে যাচ্ছেন তখন চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন। কাল যখন এইরকম একটা ঘটনা ঘটছে এবং বিং প্রেসিডেন্ট পার্টির 15 মিনিট বাড়তি বসে থাকতে পারলেন না, আমরা সবাই পৌঁছে যেতাম। এটা তো প্রেসিডেন্টের কাছ থেকে কাম্য নয়। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে, তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণাল বাবুদের জানিয়েছে, তো সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম। তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া, এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকমই ছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু না। ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে, আমাদের অফিস ঘরটা, সেই ঘরে আসি। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দিতেই নিজেকেই তৃণমূলের সভানেত্রী বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কালীঘাট তৃণমূলে বড় ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। ইস্তফা দিয়ে বৈঠক করলেন ঋতব্রত তৃণমূলের সঙ্গে। আর এদিনই ঋতব্রত গোষ্ঠীকে কড়া আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঈমান, গদ্দার বলে নিশানা করেছেন। পাল্টা জবাব দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারাও। বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন এখন। বেইমান বলেছেন, সেটা উনি নিজে জানেন যে আমি কোনো বেইমানি করিনি কখনো। সুতরাং তারপরে বলছেন, সেটা আমি কাউকে অশ্রদ্ধা করছি না। কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায় না। তৃণমূল নির্মূল। তৃণমূল এখন ভেঙে টুকরো টুকরো। কোথাও দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, না বিধানসভা না লোকসভা। তৃণমূলের প্রতীক থেকে তহবিল কার হাতে থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মাঝে দীর্ঘদিনের ছায়াসঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য হাত ছাড়তেই ফেসবুকে এসে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী। সরাসরি আক্রমণ শানালেন ঋতব্রত তৃণমূল শিবিরকে। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকেই জয়েন করুন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। এই যে খোঁজ না থাকা, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা বিপর্যয় হওয়ার ফলে, তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা 2-4জন ম্যানেজিং ডিরেক্টর আছেন, এরা ঠিক ঠাওর করে উঠতে পারছে না। আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই, আমার শুধু বিনীত অনুরোধ, যাদের নাম ঘোষণা করছেন খোঁজ নিয়েছেন তো, যারা আমাদের সঙ্গে যোগাযোগে নেই। এদিন ফেসবুক লাইভ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি
ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। আমরাও গেছিলাম, আমরাও গিয়ে ফুল বেঞ্চের সাথে দেখা করে এসেছি দিল্লি গিয়ে। অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি আমাদের গুরুত্ব সহকারে আমাদের সব কথা সেখানে তিনি শুনেছেন। 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সেই 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়েও কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। এদিন সেই প্রসঙ্গ উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। 21শে জুলাই হবে শহীদ স্মরণে, আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে বর্ডার কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধা মানে না। কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে পারমিশন চেয়েছি, পারমিশন পেলে আপনাদের জায়গাটা জানিয়ে দেবো। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দপ্তরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা কার্যকর থাকবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.